সমাজ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সমাজ সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা রুবায়েত হোসেন। আপনাকে স্বাগত সমাজ সংলাপে। আমি সরাসরি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এখানে নারীর ক্ষমতায়ন, নারীর নিজের মতো করে চলা, নারীর মুক্ত চিন্তা সবকিছু নির্মাণাধীন অবস্থায় আছে কিনা, কাজ চলছে এই বিষয়গুলো নিয়ে, এবং এটা দীর্ঘদিন যাবতই চলছে। সেই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণ। একদিক থেকে আপনি বলতে পারেন নির্মাণাধীন অবস্থায় আছে, আবার আপনি বলতে পারেন যে একটা খুব পজিটিভ জায়গায়ও হয়তো পৌঁছেছে। যে আমাদের 1991 থেকে কিন্তু আমাদের হেড অফ দ্য স্টেট একজন নারী, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রী নারী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এরকম পদে আমরা নারীদের দেখেছি। হ্যাঁ, এবং এছাড়াও আমি সাধারণ মেয়েদের ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা এক্সাম্পল, এটা আমি আমার ফিল্মেও ইউজ করেছি। একটা মেয়ে জুই, ওর আঙুল কেটে নিল ওর হাজবেন্ড, ও পরীক্ষা দিতে চেয়েছিল, তারপর কিন্তু সে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে। তো এইসব দিক থেকে দেখতে গেলে মনে হয় যে অনেক পজিটিভ একটা জায়গায় হয়তো আমরা পৌঁছে গেছি। এট দ্য সেম টাইম অদম্য অবস্থায় আছে। হ্যাঁ, কিন্তু এট দ্য সেম টাইম ওই নির্মাণের বিষয়টা চলছে। কারণ আপনি যদি ঢাকা সিটিকে দেখেন, যেটা আমার ফিল্মের একটা ব্যাকড্রপ এবং খুব বড় একটা ইন্সপিরেশন হচ্ছে ঢাকা সিটি, এটা কিন্তু ভিজুয়ালি এবং লিটারালি দুই অর্থেই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। আপনি একটা রাস্তাও পাবেন না যেখানে একটা নির্মাণাধীন বিল্ডিং আপনি দেখছেন না। আর সিটিটার কিন্তু চরিত্রগত দিক থেকেও একটা ট্রানজিশনের মধ্যে আছে, একটা গ্লোবালাইজড ইকোনমি, অনেক কানেক্টিভিটি, গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, গড়ে ওঠার প্রক্রিয়া, এবং সেক্ষেত্রে সিটিজেনরাও, বোথ মেন অ্যান্ড উইমেন আর আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, সেই জায়গা থেকে ওইটাও তো বলা যায় যে আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার কাজ করতে যে দেখেছেন, আমরা সবাই জানি যে এখানে একটা শ্রেণীগুলো ভাঙছে, আবার নতুন ভাবে গড়ছে, এবং শ্রেণীগুলো চেঞ্জও হচ্ছে। যেরকম আমার ফিল্মের যে মূল চরিত্র রয়া, ওকে আমরা দেখি যে সে একজন থিয়েটার অ্যাক্টর, এবং ও একটা লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কিন্তু সে বিয়ে করছে একজন আপার মিডল ক্লাস আর্কিটেক্টকে। তো ওরও কিন্তু এক ধরনের ক্লাস ট্রানজিশন হচ্ছে। আবার ওর মায়ের সাথে যখন ওর কনভারসেশন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই ক্লাস কনফ্লিক্টটা কিন্তু ওদের মধ্যে চলে আসছে। এবং সেটা থেকে শুধু ঢাকা কেন, ঢাকার বাইরেও তো একই অবস্থা, মানে ঢাকার বাইরেও তো নির্মাণ প্রক্রিয়া চলছে, কাজ হচ্ছে। শুধু যে ভবন নির্মাণ হচ্ছে তা না, জীবনটাও পরিবর্তন হচ্ছে। নগরায়ণ আমরা দেখতে পাচ্ছি, গ্রামে নগরায়ণ হচ্ছে সেই জায়গা থেকে। এবং তারপর এই যে মেয়েরা তো ঢাকায়ও আসছে, ঢাকায় এসে কাজ করছে, সেগুলো তো আপনার ছবিতে আছে। এবং সেই জায়গা থেকে তাদের জীবনের যে দৃশ্য, সেটা তো পাল্টে যাচ্ছে, মেরুকরণ হচ্ছে তাদের আমার চিন্তার জায়গাতে। ছবির একটা মূল চরিত্র হচ্ছে একজন গার্মেন্টস কর্মী। তো ওইটাও কিন্তু আমাদের একটা আরবান রিয়ালিটি, যে প্রতিনিধি সে। এবং আপনি দেখবেন যে সকালে আমরা যখন শুট করতে গিয়েছি ইপিজেডের ওখানে, হাজার হাজার মেয়েরা হেঁটে আসছে সকালবেলা। আপনি যদি সকাল 6টা থেকে 7টার মধ্যে ওখানে থাকেন, তো ওরা কিন্তু পার্ট অফ দ্য ওয়ার্ক ফোর্স, এবং ওরা এই সিটিতে থাকছে। এবং যে ওটা নিশ্চয় আপনার ক্যামেরায় ধরা পড়েছে বা আপনি দেখেছেন যে তাদের মানে পায়ের যে গতি, এবং এবং আমার আসলে খুব খারাপ লেগেছে যে তারা সাধারণ স্যান্ডেল পরে হাঁটছে। মানে তারা হয়তো প্রতিদিন কয়েক মাইল হাঁটছে, কিন্তু তাদের কিন্তু প্রপার হাঁটার জুতা কিন্তু নেই। আবার আপনি দেখেন যে এদের উপরে কিন্তু আমাদের পুরো ইকোনমিটা অনেক অংশে ডিপেন্ডেন্ট। আমাদের একটা বিশাল রেভিনিউ আসছে এই নারী শ্রমিকদের যে কাজ থেকে। এবং এটার একটা দিক থেকে আপনি পজিটিভও বলতে পারেন যে তার এম্পাওয়ারমেন্ট হয়েছে, সে কাজ করছে, সে চাকরি করছে। আবার এই কাজের ভিতরে তো তাকে এক ধরনের একটা স্লেভারির মধ্যে তাকে যেতে হচ্ছে। সেটার একটা হিন্ট হয়তো ফিল্মটার মধ্যে থাকে, যখন আমি রক্তকরবীর যক্ষপুরীর সাথে ঢাকা সিটিকে কম্পেয়ার করি। ঢাকা একটা যক্ষপুরী, এবং সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই যে এই যে নন্দিনীর যে বিষয়টা, মানে এই নন্দিনী, আমরা যে নন্দিনীকে জানি, এখানে নন্দিনী আরেকভাবে উপস্থাপন হয়েছে, এবং সবার কাছে নন্দিনী তো সব জায়গাতেই আছে। আপনি প্রত্যেকটা কাজের মধ্যে, প্রতিটা লড়াইয়ে তো নন্দিনীর এক ধরনের প্রণোদনা থাকেই। এখানে আপনি যদি রক্তকরবী প্লেটাতে দেখেন, এখানে কিন্তু নন্দিনী একটা সিম্বল হিসেবে আসছে, প্রতীক হিসেবে আসছে, এবং তার কাজ হচ্ছে প্রত্যেককে ইন্সপায়ার করা, বিশুকে বা কিশোরকে বা রাজাকে। হ্যাঁ, এবং সে খুব খুশি, সে নেচে গিয়ে হেসে বেড়াচ্ছে ফুল পরে, এবং ওয়েটিং ফর রঞ্জন এসে সবাইকে সেভ করবে। তো এই জায়গা থেকে কিন্তু আমি এটাকে ক্রিটিক করেছি এই ক্যারেক্টারটাকে, যে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আমি হিউম্যানাইজ করি, যে ওরও ডিফারেন্ট ডিমেনশনস থাকতে পারে। আর আমরা সবসময় নন্দিনী বলতে যেটা বুঝি যে একটা বিউটিফাইড, এটা রবীন্দ্রনাথ ঠাকুর ওভাবে লিখেছেন কিনা আমরা জানি না, কিন্তু মঞ্চায়নের ক্ষেত্রে কিন্তু সবসময়কে নন্দিনীকে আমরা একটা বিউটিফাই করি। তো আমি ওইখান থেকে আমি বের হয়ে আসতে চেয়েছিলাম যে কেন তাকে একটা সো কল্ড একটা অর্থে কেন তাকে বিউটিফাই হতে হবে। সে একটা
গার্মেন্টস কর্মীও হতে পারে, পাশে একটা বৃদ্ধাও হতে পারে, পাশে একটা শিশুও হতে পারে। তার বয়স এবং রূপের সীমা বা মাপকাঠিতে তাকে দেখার বিষয় নাই। না, এটা একটা আইডিয়া, এটা একটা স্পিরিট। হ্যাঁ, এই গতিটাকে আনতে চেয়েছেন, এই এই মানে প্রণোদনার যে শক্তি সেটাকে আনতে চেয়েছেন ছবিতে। এবং সেটাকে আমি একটা হোপফুল জায়গা থেকেও কিন্তু দেখাতে চেয়েছি, কারণ আমি এক জায়গায় পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন রক্তকরবী লিখার আগে ওনার ইন্সপিরেশন ছিল যে উনি শিলংয়ে একদিন সকালে হাঁটতে গিয়ে কিছু মানে কংক্রিট জঞ্জালের মধ্যে একটা একটা রক্তকরবীর একটা চারা উনি দেখতে পান। ওটা দেখে ওনার মনে হয় যে মানে লাইফকে কখনোই মানে জীবনটা অদম্য, এটাকে কখনোই রেস্ট্রিক্ট করা যাবে না, এবং সেটা থেকেই ওই রক্তকরবী নন্দিনী। তো আমার কাছে সে কারণে মনে হয়েছিল যে রক্তকরবী টেক্সটের মধ্যে একটা হোপ থাকে। সিমিলারলি ঢাকাকেও যদি আমি যক্ষপুর হিসেবে দেখি বা এখানে মেয়েদের স্ট্রাগল দেখি, শেষ পর্যন্ত কিন্তু আমি মনে করি যে একটা হোপ থাকে, বিকজ লাইফ মানে দ্য নেচার অফ লাইফ ইজ হোপফুল। এটা অ্যাটলিস্ট আই থিঙ্ক দ্য নেচার অফ লাইফ ইজ টু গ্রো। এবং আমাদের একটা শট ছিল যেখানে আমরা একটা চারা গাছ নিয়ে আমরা লাগিয়েছিলাম রানা প্লাজার ওই ধ্বংসস্তূপের উপর, এবং ওইখানে আমরা একটা শট নিয়েছিলাম টু সিম্বলাইজ যে এই ধ্বংসস্তূপকেও আবার প্রাণ জন্মগ্রহণ করতে পারে। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা যেতে চাই যে আপনার কথা থেকে একটা বিষয় আমি যেতে চাই, এই যে নন্দিনীতে যদি আমি স্থির থাকি, যে নন্দিনীকে আমরা যেভাবে, নন্দিনী সম্পর্কে আমাদের যে ধারণা, রক্তকরবী, এই রবীন্দ্রনাথ সেভাবে নন্দিনীকে দেখেছেন কিনা আমরা জানি না, কিন্তু যেভাবে উপস্থাপন আমরা করি সেই জায়গা থেকে আমরা কি চলচ্চিত্র, নাটক, আমাদের সব জায়গায় আমাদের এই যে নারীকে কি সেভাবে দেখি কিনা, বিজ্ঞাপন সব জায়গা থেকে তার, আমরা যদি খুবই বলি গ্ল্যামার, হ্যাঁ, যে তাকে কি গ্ল্যামারের জন্য এইভাবে আমরা ব্যবহার করি। আমাদের যে প্রথাগত গল্প বলা, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক, বিজ্ঞাপন হোক, মানে অ্যাড ফিল্ম হোক, সেখানে সব জায়গায় কি আমরা এই যে গল্প বলার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে নন্দিনীকে আমরা যেভাবে ভাবি, সেই প্রথাটা একটু ভেঙেছেন আপনি ছবিতে এসে, এবং সেটা এই জায়গা দিয়ে আমরা কেন এই যে নারী চরিত্রকে শুধুমাত্র গ্ল্যামারই, এবং গ্ল্যামার ছাড়াও তো ছবিতে নারীকে উপস্থাপন করা যায় খুব শক্তিমান হিসাবে, শক্তিশালী হিসাবে। আবার আপনি শুধু গ্ল্যামার করলে যে সে শক্তিটা হারিয়ে ফেলবে সেটাও না, এটা আসলে এটা খুব কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। বলা ঢং এবং হ্যাঁ, এবং আপনার ইন্টেনশনটা খুব ইম্পর্টেন্ট। আমার ইচ্ছেটা কি, আমি কিভাবে গল্পটা বলতে চাই, তাকে কিভাবে দেখাতে চাই, তাকে কিভাবে দেখাতে চান। এবং আপনি দেখবেন যে অনেক মানে স্পেশালি আপনি যদি মানে ফিল্মের হিস্ট্রিতে দেখেন, এখানে কিন্তু খুব কম সংখ্যক নারীরা হিস্টোরিক্যালি ক্যামেরার পিছনে ছিল অ্যাজ ডিরেক্টর বা প্রডিউসার। বেশিরভাগই কিন্তু তারা ছিল অ্যাক্টর হিসেবে, যে তাদেরকে বলা হচ্ছে তোমরা এটা করো, ওটা করো। তো আসলে ওই জায়গাটা এত বড় একটা ইমব্যালেন্স আছে, সেটার একটা রিফ্লেকশনও নিশ্চয়ই থাকে রিপ্রেজেন্টেশনের উপরে। এবং এখন গিয়ে আমরা যে ধরনের একটা ভিজুয়াল কালচারের মধ্যে বেড়ে উঠি, এখানে একটা মেল হোক বা ফিমেল হোক, ওই প্রথাটা থেকে বের হয়ে আসা কিন্তু ডিফিকাল্ট। শুধু যে একজন ফিমেল ফিল্ম মেকার হলেই বের হয়ে আসতে পারবে বা আমি পেরেছি সম্পূর্ণভাবে, সেটাও আমি বলবো না, কিন্তু অ্যাটলিস্ট আমি এটার সাথে আমি এঙ্গেজ হয়েছি, এটাকে আমি এক ধরনের একটা ডায়ালগে গিয়েছি এটার সাথে। এবং এই জায়গা থেকে একটু বলা যে নন্দিনীকে এভাবে, আর আমরা যদি আপনি গার্মেন্টস নিয়ে কাজ করেছেন, কিন্তু সার্বিকভাবে এটা তো একটা প্রতিনিধিত্ব করেছে আমাদের সমাজের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য জায়গার ক্ষেত্রে আমরা যদি কর্পোরেট হাউসগুলোতে দেখি, মেয়েরা নিজেরা ব্যবসায়ী হিসেবে কাজ করছে, এখন উদ্যোক্তা, অনেক মেয়েরা উদ্যোক্তা, সেই জায়গাগুলি নিয়ে যদি আপনার পর্যবেক্ষণটা বলেন। না, সেটা তো পজিটিভ, এখন প্রচুর নারী উদ্যোক্তারা কাজ করছে, বিভিন্ন স্থানে তারা কাজ করছে, কিন্তু আমার মনে হয় যেটা আমি বলছিলাম যে প্রতিটা জায়গায় তো একটা ব্যালেন্সের, নাম্বারের একটা ব্যালেন্স আছে। তো সেখানে এখন যারা কাজ করছে প্রত্যেকেই কিন্তু ফার্স্ট জেনারেশন। আমি যখন ফিল্ম বানাচ্ছি, আমি কিন্তু মানে অনেক হয়, প্রচুর মিটিং এ হয়, প্রচুর জায়গা হয় যে আই এম দি অনলি ওমেন। হ্যাঁ, বা আমি বোম্বেতে আমি ল্যাবে কাজ করছি, হয়তো সেই পুরো ল্যাবে আমি দেখতেছি আমি একজন মহিলা। মুম্বাইতে প্রাসাদ ল্যাবে, বোম্বেতে, হ্যাঁ, মানে যখন আমি গ্রেডিং করছি বা আমি যখন সাউন্ড স্টুডিওতে কোনো মহিলারা থাকে, আমি যখন মিক্সিং করছি, তো তখন কিন্তু আমার একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু আমি এখন ইউজ টু হয়ে গেছি। কিন্তু আমি কিন্তু একটাও সাউন্ড মিক্সার কিন্তু ইভেন বোম্বেতে আমি দেখি না একটা সাউন্ড মিক্সার মহিলা। বা আমি যখন এডিটরের সাথে কাজ করছি, আমি কিন্তু দেখছি না যে অনেক ফিমেল এডিটর অ্যাভেলেবল। বা সিনেমাটোগ্রাফার, আমি বাংলাদেশে তো জানি না কোনো ফিমেল সিনেমাটোগ্রাফার ওভাবে ফুল লেন্থ ফিচারে কাজ করছে কিনা। সেই জায়গাগুলিতে নির্মাণ শুরুই হয়নি না, কিন্তু কিছুটা হয়তো শুরু হয়েছে। আর যেখানে আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণটা এমনিতেই খুব চ্যালেঞ্জিং একটা পেশা, এবং এটাকে ঐতিহাসিকভাবে আমাদের সমাজে কিন্তু একটু
মরালি খারাপ চোখে দেখা হয়, স্পেশালি 80s থেকে যখন সিনেমা হলের কালচারটা একটু নষ্ট হয়ে গেল। এখন কিন্তু খুব ভালো ফ্যামিলি বা এডুকেটেড লোকজন এনকারেজ ফিল করে না ফিল্ম মেকিং এ বা অ্যাক্টর হিসেবে, তারপর যারা বিকল্প ধারা থেকে এসছে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আর কি সংখ্যাটা খুব কম। আপনি আমাদের মেইন স্ট্রিমে হয়তো নার্গিস আক্তার একজনই বোধহয় নির্মাতা যে রেগুলার ছবি গান, ওনার 5টা ছবি ওনার থিয়েটারে রিলিজ পেয়েছে অলরেডি বাংলা। সেই জায়গা থেকে বলা যায় না, আপনি তো বাংলাদেশের কথা বলছিলেন, কিন্তু এই যে মুম্বাইয়ের কথা বললেন, সেখানেও আপনি পান। ইভেন মুম্বাই কি, আপনি হলিউডের অবস্থা আরো খারাপ, হলিউডের অবস্থা আরো খারাপ, বৈশ্বিক চিত্রটা এরকম। এবং আপনি এটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ফিমেল ফিল্ম মেকাররা কথা বলছে যে কয়জন ফিমেল ডিরেক্টর এ পর্যন্ত অস্কার পেয়েছে, বা কান মেইন কম্পিটিশনে প্রতি বছর কয়জন ফিমেল ডিরেক্টরের কাজ রাখা হয় বা থাকে। বা এটাও তো না যে শুধু ফিমেল বলেই তো তাকে আর কোটা সিস্টেমে আপনি নিয়ে আসতে পারবেন না, কাজটাও তো কোয়ালিফাই হতে হবে। কি মনে হয় যে চেষ্টাটা ছিল না, নাকি চেষ্টা ছিল আসতে দেওয়া হচ্ছে না, হয়নি, হয় না? না, আমার মনে হয় যে চেষ্টাটা আছে, কিন্তু ওখানে স্ট্রাগলটাও, এই লড়াইটা আপনি অনেক একটা অর্থে যদি আপনি পুরো ভিজুয়াল ইন্ডাস্ট্রিটাকে দেখেন, অ্যাড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, এটা তো বেসড অন দ্য বডি অফ দ্য ওম্যান। রানওয়েতে তো একটা ড্রেস তো খালি খালি হাঁটতে পারে না, ইউ নিড আ ফিমেল বডি। সো ফিমেল বডিটা কিন্তু একটা অবজেক্ট in the world of cinema, in the world of visual, in the world of advertisement. So I think ওইটা চ্যালেঞ্জিং for women to fight with that idea যে she is not an object. Even আপনি বড় বড় অ্যাক্টরদেরকে যদি দেখেন, প্রিয়াঙ্কা চোপড়া is a very powerful actor, সে এখন হলিউড এবিসি চ্যানেলের কোয়ান্টিকোতে লিড অ্যাক্টর। ইভেন তারাও কিন্তু এরকম ধরনের আইটেম ডান্সে পার্টিসিপেট করছে, যেটা আমি পার্সোনালি মনে করি খুব ডিগ্রেডিং for a woman, এবং that has a direct relationship with violence against women in society. যে ইন্ডিয়াতে দিল্লিতে যে রেপ হলো, এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড টু যেভাবে ওরা রিপ্রেজেন্ট করছে। না, সেই জায়গা থেকে তো একটা বড় উত্তরণও আছে। উত্তরণের জায়গাটা হচ্ছে যে ওই যে পণ্য থেকে উদ্যোক্তা, প্রোডাক্ট ছিল, এখন এন্টারপ্রেনার, সেটা আছে। এবং সেটা আমি মনে করি বাংলাদেশে আমাদের সিচুয়েশনটা পজিটিভ। আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনো তৈরি হয়নি, এটাও আন্ডার কনস্ট্রাকশন। বলিউড হলিউড যেরকম তৈরি ইন্ডাস্ট্রি, এবং আমি বলবো যে অ্যাজ আ ফিমেল ডিরেক্টর আমি যতটা সাপোর্ট এবং এনকারেজমেন্ট পেয়েছি আমার ফেলো ডিরেক্টরদের থেকে, যারা মোস্ট অফ দেম আর মেল, সেটা কিন্তু দে ডিড নট ট্রিট মি যে ইউর আ ফিমেল ডিরেক্টর। তারা আমার কাজটা পছন্দ করেছে এন্ড দে appreciated it, যেটা আমি মনে করি খুব পজিটিভ। নির্মাতা হিসেবে দেখেছে প্রত্যেকেই, আমাদের কন্টেম্পোরারি যারা ডিরেক্টর এইভাবে দেখেনি। অ্যাট দ্য সেম টাইম আমার ফিল্মটা অনেকে কিন্তু একসেপ্ট করেছে অ্যাজ আ হিউম্যান স্টোরি, যে ইভেন দ্য মেইন প্রোটাগনিস্ট ইজ আ ওম্যান, একটা পুরুষ আর্টিস্টও ওর সাথে রিলেট করতে পারবে। তো সেই অর্থে মনে হয় যে আমি সেই কারণে বলছি আন্ডার কনস্ট্রাকশন, যে যেটা আপনার অলরেডি কনস্ট্রাক্টেড সেখানে কিন্তু there is no more possibility। এই গল্প বলার ভঙ্গি আমাদের ছবিতে, আমি শুধু আমাদের ছবিতে যে গল্প বলার ভঙ্গির কথা বলি, আমরা যদি বিকল্প ধারা, মেইন স্ট্রিম যেভাবে যদি আমরা বলি, মূলধারা, বিকল্প ধারা বা এফডিসি থেকে যে ছবি হচ্ছে, সবকিছু মিলে গল্প বলার যে একটা ঢং, আমরা গল্প বলতে পারার জায়গাটাতেও কি আমরা ওই নির্মাণ প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা আশপাশের দেশ বা অন্যান্য যে ছবি আছে, এইগুলোর চলচ্চিত্র উৎসব অনেক ছবি এসছে, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি গল্প বলার ধরনটা পাল্টাতে পেরেছি কিনা? শুধু নিজের ছবি না, সার্বিকভাবে এই সময়ে যারা ছবি তৈরি করছে, যেসব জায়গায় ছবি হচ্ছে, যে দেশগুলোতে, সেই জায়গা থেকে আমাদের গল্প বলা, আমাদের গল্পের বিষয়, এই নায়িকা নির্ভর, নায়ক নির্ভর, তা এই ধরনের ছবি তো আমাদের হচ্ছিল। তার বাইরে থেকে আবার ঠিক বিষয়ভিত্তিক ছবিও হচ্ছে। স্বাভাবিকভাবে গল্প বলার ঢঙে অনেক পরিবর্তন এসেছে, চলচ্চিত্রের ভাষা বদলে যাচ্ছে। সেই জায়গায় আমরা কোথায় আছি? সেই জায়গায় আমরা বেশ ভালো একটা জায়গায় আসলে আছি। আপনি হয়তো জানেন যে লোকার্নো ফেস্টিভ্যাল, যেটা খুব প্রেস্টিজিয়াস একটা ফেস্টিভ্যাল, রিসেন্টলি তারা বাংলাদেশে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে। এখানে ওপেন ডোরস তারা করছে, বাংলাদেশ সহ আরো কিছু সাউথ এশিয়ান কান্ট্রিকে ফোকাস করছে তারা। এবং এটা কিন্তু একটা সাইন যে বাংলাদেশি ফিল্ম ইজ ডুইং ওয়েল গ্লোবালি ফেস্টিভ্যাল সার্কিটে। সেটা তো শুরু থেকেই ছিল, বাংলাদেশের শুরু থেকেই ছিল। আপনি যদি একটা মাইলস্টোন বলেন, সেটা হচ্ছে তারেক মাসুদের মাটির ময়না getting an award in Cannes Festival, এবং তারপরে আপনি দেখছেন যে টরন্টো ফেস্টিভ্যালে যাচ্ছে গোলাম রব্বানী বিপ্লবের ফিল্ম, বা আবু সাইদের ছবি অ্যাওয়ার্ড পাচ্ছে গোয়াতে, রটরডামে যাচ্ছে। এন্ড স্পেশালি উইথ মোস্তফা সরোয়ার ফারুকী, একটা কিন্তু আমি বলবো
একটা ওপেন ডোর হয়েছে, মানে হি ওপেন দ্য ডোর, মানে ওর ছবিগুলো আপনার বুসানে ক্লোজিং ফিল্ম হচ্ছে, এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাচ্ছে টেলিভিশন, হ্যাঁ দুবাই ফেস্টিভ্যালে যাচ্ছে, সাংহাইতে যাচ্ছে। সো কাইন্ড অফ একটা এশিয়ান ফিল্ম মেকারদের মধ্যে একটা ভয়েস হিসাবে কিন্তু ওনাকে কনসিডার করা হচ্ছে গ্লোবালি। এবং হি ক্রিয়েটেড হিজ ওন জনরা অফ ফিল্ম মেকিং, একটা একদম কমপ্লিটলি নিউ ল্যাঙ্গুয়েজে সে ছবি আরবান গল্প সে বলছে। এরপর আপনি দেখেছেন কিনা জানি না আবু শাহেদ ইমনের জালালের গল্প, যেখানে সে আবার একটা রুরাল একটা জায়গায় চলে গেছে। হ্যাঁ, এটা ইমনের ফার্স্ট ফিল্ম, ওর থেকে হয়তো আমরা আরো ফিল্ম পাবো, কিন্তু ওইটাও কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ইটস নট ফারুকি ভাইস ল্যাঙ্গুয়েজ, এবং অং রাখাইনের মাই বাইসাইকেল সেটা কিন্তু একদমই আলাদা ল্যাঙ্গুয়েজ। সো এইটা আমাকে খুব হোপফুল করছে যে সবার ল্যাঙ্গুয়েজ আলাদা। বা অনিমেষ আইচের 0 ডিগ্রি, এটা আমি থিয়েটারে গিয়ে দেখেছি, ওর সিগনেচারটা ওখানে আছে। তো আমি আশা করছি যে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকে ছবি বানাচ্ছে, প্রত্যেকের আলাদা সিগনেচার আছে। এমনকি আমি অমিতাভ রেজার আয়নাবাজি একটা ট্রেলার দেখলাম এবং আমি ওনাকে বলেছি যে আমার ভালো লেগেছে যে ইট হ্যাজ ইওর সিগনেচার। তো এটা খুব আশাব্যঞ্জক যে আমরা প্রত্যেকে ফিল্ম বানাচ্ছি কিন্তু কেউ কারো মতো করে বানাচ্ছি না, প্রত্যেকের নিজস্ব একটা আবার স্পেসও আছে গল্প বলার, জনরা, ভিজুয়ালস, ট্রিটমেন্ট, ইভেন ন্যারেটিভের ক্ষেত্রেও। তো এটা আমি মনে করছি যে এটা অনেক পজিটিভ, এবং এটা আমাদেরকে ইন্টারন্যাশনালি অ্যাজ আ কান্ট্রি, অ্যাজ আ নেশন, ধরেন ইরান বা এই ধরনের দেশ কিন্তু গ্লোবাল ম্যাপে চলে এসেছে, বা কোরিয়া, বিকজ অফ দেয়ার ফিল্ম। হ্যাঁ, আমাদের প্রযুক্তিও পরিবর্তন হচ্ছে, আমরা এখন ডিজিটালি ছবি বানাচ্ছি, ফিল্মে ছবি হচ্ছে না। আমি একটু এই যে ছবিগুলো হচ্ছে ভালো, আপনি যাদের কথা বললেন, তো বিকল্প ধারা বা বিভিন্ন রকম ভাবে আমরা বলতে পারি, সৃজনশীল ধারা, অনেক কথা বলা হয়, কিন্তু ওই ছবিগুলির খবর কি? ওই ছবিগুলির বিষয়ে আপনার মন্তব্য কি, যেগুলি আমাদের মূলধারার ছবি বলা হয় বা এফডিসি থেকে তৈরি হচ্ছে, মানে আলাদা ইন্ডাস্ট্রি, মানে মূল ইন্ডাস্ট্রির যে ছবিগুলো ছিল, পপুলার সিনেমা, হ্যাঁ সেগুলো নিয়ে আপনার? আসলে আমি খুব বেশি পপুলার সিনেমা দেখিও না, আমি বলতে পারবো না আপনাকে। আর আমি পার্সোনালি আপনার যেটা মনে করি যে দুইটাই দরকার। পপুলার সিনেমা না থাকলে কিন্তু আমরা যে ধরনের সিনেমা বানাচ্ছি এটাও কিন্তু এক্সিস্ট করবে না। সো দুই ধরনের সিনেমাই দরকার, পাশাপাশি চলতে হবে। এবং এফডিসি কিন্তু একটা খুব গোল্ডেন এজ ছিল, 80s এ 70s এ খুব ভালো অ্যাক্টর ছিল, 90s এর শুরুর দিকে। হ্যাঁ, ইভেন একটা সময় কিন্তু চাষী নজরুল ইসলামের ওরা 11 জন ওয়াজ আ পপুলার মুভি ইন বাংলাদেশ। এখন কিন্তু আমি বলবো সিচুয়েশনটা একটা দিক থেকে আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না ছিল, হ্যাঁ না, কিন্তু তারও আগে ওরা 11 জন কিন্তু একটা খুব, মানে একটা শৈল্পিক অর্থে খুব ভালো একটা ছবি, সেটাও কিন্তু আমাদের পপুলার ফিল্ম ছিল। কিন্তু তার মানে কি আমাদের দর্শকদের মধ্যেও এক ধরনের পরিবর্তন এসেছে, তারা ভিসিআর দেখছে, হিন্দি ফিল্ম দেখছে, কেবল দেখছে। পপুলার ফিল্ম, আমাদের দেশে পপুলার ফিল্ম যেরকম আমি এফডিসিতে যখন শুট করছিলাম, আমি অন্য সেটে গিয়ে কিছু পপুলার ফিল্মের শুটিং দেখেছি। তো ওরা কিন্তু এক্স্যাক্টলি নিজস্ব ল্যাঙ্গুয়েজ কিন্তু সেখানে নেই, তারা কিন্তু বলিউড বা ওই সাউথ ইন্ডিয়ান ফিল্মের ল্যাঙ্গুয়েজটাই কিন্তু তারা কপি করছে, কারণ অডিয়েন্সও ওইটাই দেখে সারাদিন। হ্যাঁ, তারা দেখে হিন্দি ফিল্মের নাচ গান, ওইসব জাঁকজমক কস্টিউম। আমাদের ফিল্ম মেকাররাও পপুলার সিনেমার আমার মনে হয় তারা নিজস্ব ল্যাঙ্গুয়েজ একসময় যে ছিল, যে সুজন সখী বা এ ধরনের ফিল্ম, যেটা আমাদের হ্যাঁ আমাদের নিজেদের একটা ইয়ে ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল, যে বেদের মেয়ে জ্যোৎস্না, ওইগুলা কিন্তু কাইন্ড অফ এখন মনে হয় হচ্ছে না। নিজের যে ভাষাটা ছিল, আমরা শুরু থেকে 70-এর দশকে 80-এর দশকে নিজের ভাষায় ছবিগুলো, তো সেই জায়গা থেকে এখন পুরোপুরি সেটা পপুলার সিনেমায় হচ্ছে, হ্যাঁ পপুলার ছবির ক্ষেত্রে। কিন্তু এট দ্য সেম টাইম ইমনের, আবু শাহেদ ইমনের ফিল্মটা কিন্তু হলে খুব ভালো চলেছে, 11-12 সপ্তাহ চলেছে, 11 সপ্তাহ চলেছে। তো ওটাও কিন্তু পপুলার ফিল্ম হতে পারে। বা মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি কিন্তু হলে খুব ভালো চলে, মনপুরা কিন্তু হলে খুব ভালো চলেছে, 0 ডিগ্রিও কিন্তু খুব ভালো চলেছে। তো আমি মনে করি যে মনপুরা একদম ওই যে সেই পপুলার সুজন সখী জনরার একটা, হ্যাঁ, তো ইভেন 0 ডিগ্রি কিন্তু খুব ভালো চলেছে হলে। আমি যখন হল মালিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে আমাকে যেটা রিসেন্ট টাইমে খুব ভালো চলেছে এইটা এবং জালালের গল্প। তো ওইটাও কিন্তু যে পপুলার ফিল্ম মানেই যে শুধু নাচ গানে ভরপুর হতে হবে তা না, আমাদের অডিয়েন্সরা কিন্তু এই ধরনের ছবিও দেখতে চান, ফিল্ম হিসেবে দেখছে। দর্শকদের কথা যদি আসি, যে দর্শকদের প্রথমত হচ্ছে যে দর্শকদের কাছে আপনারা যে ছবিগুলো বানাচ্ছেন সেগুলো নিয়ে দর্শকদের কাছে কতটা যেতে পারছেন? আমার সেটাও ওই প্রসেসটাও আন্ডার কনস্ট্রাকশন, আমরা চেষ্টা করছি। অ্যাটলিস্ট আমি, অন্যদের কথা আমি বলতে পারবো না, প্রত্যেকেই নিজস্ব এক একটা উপায় চেষ্টা করছে দর্শকদেরকে রিচ করার। আমার ছবিটা যেমন আমি বলতে পারি যে এই শুক্রবার 22শে জানুয়ারি মুক্তি পেয়েছে, এটা বলাকা, শ্যামলী,
স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লকবাস্টার্সে প্রাথমিকভাবে চলছে। এরপর ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে হয়তো আমরা নিজস্ব প্রজেকশন নিয়ে আমরা দেখানোর একটা ব্যবস্থা করব। আর একটা জিনিস যেটা আমরা করতে চাচ্ছি যে বাণিজ্যিক বিষয়টা মাথায় রেখে, যে বাংলাদেশের বাইরে যে আমাদের একটা হিউজ দর্শক আছে, ওইখানে যদি আমরা ছবিটা দেখাতে পারি, সেখানে হয়তো একটা রিটার্ন অনেক বেটার আসবে, কারণ টিকিটের দাম হবে $10, $12। তো আমি যদি টরন্টো বা নিউ ইয়র্ক বা ডালাস এইসব যেখানে অনেক বাঙালি পপুলেশন, এই যে দর্শক তৈরি করা একটা বিষয় আছে, দর্শক যে হলে যাক, সেটা পাবলিক লাইব্রেরিতে যাক আর হলে যাক, সেই জায়গা থেকে দর্শকদেরকে নিয়ে আসা খুব কষ্টের বিষয়। তো এখন যে সারাক্ষণ এই যে বাংলাদেশের 27টা 28টা চ্যানেলের মধ্যে হয়তো 15 বা 17টা চ্যানেলের ছবি দেখছে, তারপর হচ্ছে তার সামনে হিন্দি ছবি, ইংরেজি ছবি, সব ধরনের ছবি তার কাছে উন্মুক্ত, তারপর ছবি দেখতে আসা খুব ডিফিকাল্ট। তারপর ট্রাফিক জ্যামটাও আপনাকে মাথায় রাখতে হবে। তারপর বলে হ্যাঁ সব জায়গায় সে দেখতে যেতে পারে। এবং আপনার টেলিফোনে ছবি দেখছে, ইউটিউব লিংক চায়, ডিভিডি চায়, হ্যাঁ, তো ট্যাবে দেখে ফেলছে। তো এটা কিন্তু শুধু বাংলাদেশ না, গ্লোবালি কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। ইভেন বড় বড় ফিল্ম মেকারও কিন্তু সেম ডে, আমি অনেক ফিল্ম দেখেছি যেগুলো সানড্যান্সের মতো ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা ওরা হলে রিলিজ করতে পারেনি, নেটফ্লিক্সে রিলিজ দিয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটাই মানে যিনি ছবিটা বানাবেন তার আর্থিক যোগানটা কিভাবে আসবে, সেই টাকাটা তুলে নিয়ে আসবেন, সেটার জন্য আমি আপনাকে বলছিলাম যে আমাদের মানে উই হ্যাভ টু ট্যাপ ইনটু ডিস্ট্রিবিউশন এবং সেলফ ডিস্ট্রিবিউশন। আপনার ছবি আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এবং আপনি এই যে বাংলাদেশের বাইরে আমি যে হিউজ অডিয়েন্সের কথা বললাম, মিডল ইস্টে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এই জায়গাগুলোতে আমাদের ফিল্মগুলোকে নিয়ে যেতে হবে। এবং শুধু থিয়েটার থেকে না, থিয়েটার রাইটস, আপনার টেলিভিশন রাইটস, আপনার কন্টেন্টস, গান ইত্যাদি, তারপরে আপনি যেটা কলকাতা কিছুটা অনুসরণ করছে, এই প্র্যাকটিসটা আমাদেরকে, আমি অ্যাট লিস্ট আমার ফিল্ম দিয়ে আমি এটা চেষ্টা করছি। ব্র্যান্ডিং করা না, ঠিক ব্র্যান্ডিং করা না, কিন্তু একটা ফিল্ম থেকে এক্সপেক্ট না করা যে শুধু থিয়েটার থেকেই আমার টাকাটা উঠে আসবে, গান থেকে আসতে হবে, সেটা বিভিন্ন জায়গা থেকে, কারণ শুধু থিয়েটার থেকে আসলে খুবই কম আসে। আপনি টেলিভিশন রাইটস থেকে বরং আপনি একসাথে একটা ভালো টাকা পেতে পারেন, বা আপনার গান থেকে, বা আপনি রিংটোনস থেকে, বা আপনার টাকাটা হয়তো ওভার 2 ইয়ার্সও আসতে পারে। আপনি আইটিউনসে আপনার ছবি দিয়ে দিলেন বা নেটফ্লিক্সে দিয়ে দিলেন, মাসে মার্কেটিং এর যত রকম এখন, তো যেটা হচ্ছে তখন আর কি আপনি এই বাজারে যত রকম নাকি মার্কেটিং করবেন, এই বাজারে সব কৌশলটা এই করতে হবে। আমি একটু যেতে চাই যে আপনাদের চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলো, কিন্তু উৎসব শেষ হয়ে গেল, দর্শকরা কতটা জানতে পেরেছেন, এই শহরের মানুষ, দেশের মানুষ কতটা জানতে পেরেছেন একটা চলচ্চিত্র উৎসব যে শেষ হয়ে গেল, কোনো শোরগোল তো ওইভাবে দেখা যায়নি? এটা আমি শুনেছি, অনেকেই বলেছে যে তারা জানতে পারেনি, প্রমোশনটা ঠিক মতো হয়নি ফেস্টিভ্যালের। এবং আমি ফেস্টিভ্যালে যখন গিয়েছি ভেন্যুগুলোতে, ওখানে তো প্রচুর মানে লোকজন দেখেছি, অডিয়েন্স দেখেছি, একটা অডিয়েন্স এসেছে, যেমন আমার ছবির হয়তো আমি পাবলিসিটি করেছি যে ওই দিন আমার স্ক্রিনিং, আপনার তো একটা তাগিদ থাকবে আপনার ছবিটা দেখানোর জন্য, কিন্তু হয়তো বিদেশি ফিল্ম মেকাররা হয়তো সেভাবে অডিয়েন্স পাননি। কিন্তু অন্যান্য সময় যেটা হয়তো যে মানে আমরা যখন মানে অন্যান্য চলচ্চিত্র উৎসব হলে কিন্তু বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছেলেমেয়েদের একটা আগ্রহ থাকে বাইরের ছবিগুলো এই সময়ের মধ্যে দেখে নেওয়া। আর এখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ, এটাও মনে হয় একটা বড় কারণ যে টাইমিংটাও হয়তো খুব ভালো হয়নি। এবং এখন তো শুনলাম যে প্রতি বছরই হবে। আচ্ছা, ফেস্টিভ্যালটা তো আমরা আশা করছি যে যারা এসেছিলেন নির্মাতারা, তাদের সঙ্গে এই যে মানে তাদের নিয়েও খুব কাজ হতে দেখিনি সেভাবে, এবং খুব ভালো ভালো রেট্রোস্পেক্ট হয়েছে, কিন্তু অ্যাগনেস ভার্দার রেট্রোস্পেক্ট ছিল, এবং এগুলো যদি অ্যাডভার্টাইজ আরো বেটার হতো, আমার মনে হয় অডিয়েন্স আরো বেশি আসতো। কিন্তু আমাদের ছবি তো, আমাদের যে কটি ছবি দেখানো হয়েছে সেখানে দর্শক ছিল, সেটা হচ্ছে এখানে দর্শক ছিল, বা অ্যাগনেস ভার্দার রেট্রোস্পেক্টে দর্শক ছিল। দর্শক আসলে খারাপ ছিল না, দর্শক কিন্তু ভালোই ছিল। আর একটু বিস্তৃত করা যেত, আর একটু হয়তো ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট করে ওনারা হয়তো আরো, যেরকম আমি গুলশান এরিয়াতে থাকি, ওখানে কিন্তু আমি ফেস্টিভ্যালের কোনো ব্যানার বা ফেস্টুন দেখিনি। হ্যাঁ, ওইটা হয়তো মানে এটা একটু পাবলিক লাইব্রেরি এই এরিয়া কেন্দ্রিক ছিল, বা যারা ফিল্ম রিলেটেড লোকজন তারা জানছে, তারা ভেন্যুর একটা সীমাবদ্ধতা আছে, তাই না? হ্যাঁ, এবং অন্যান্য দেশে আপনি দেখবেন যে অনেক সময় ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু সিনেপ্লেক্স গুলোতেও ভেন্যু থাকে। তখন হয় কি যে সিনেপ্লেক্সে নরমাল একটা দর্শক যখন যায়, ওই ছবিটা দেখারও ওর একটা অপশন থাকে, যেটা বসুন্ধরা বা যমুনাতে হতে পারত। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে ঢাকার বাইরে যে ছবিগুলো, আপনাদের ছবিগুলো নিয়ে যাওয়া, সেটা হচ্ছে হয়তো বিভাগীয় শহরগুলিতে নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু আরো মানে এখন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, এর বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনি যেটা বলছিলেন যে
নিজের ছবি নিজেদেরকে দেখাতে হবে, সেই জায়গায় আপনাদের কোনো ভাবনা আছে কিনা? আমার ব্যক্তিগতভাবে নেই, কারণ আমাকে তো ধরেন আমার নেক্সট ছবিও বানাতে হবে। হ্যাঁ, আমাকে তো ওইটার স্ক্রিপ্ট লিখতে হবে, ওইটার জন্য আমাকে প্রিপেয়ার হতে হবে। তো আমি যদি এটাই 3 বছর ধরে ডিস্ট্রিবিউট করতে থাকি, পরের ছবি হবে কি সেটা হোমওয়ার্কটা হচ্ছে। সেটা আমরা একটা ধরেন অ্যাজ এ ফিল্ম মেকার আমি মিনিমাম তোমার একটা তাগিদ আছে যে আমাকে দেখাতে হবে। সেটার জন্য আমি ঢাকায় রিলিজ দিচ্ছি, আমি কয়েকটা জায়গায় নিয়ে যাব, ডিমান্ড অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি ডিস্ট্রিবিউশন ডেভেলপ না করে এবং ডিস্ট্রিবিউটররা যদি ছবিগুলোকে প্রপারলি এক্সিবিট না করে। আপনি বলতে চান যে আমাদের ছবির তৈরির বা নির্মাণের মন্দাকাল না, আমাদের বিপণনের একটা মন্দাকাল চলছে? না, সেটাও না, আমাদের একটা ডিসকানেক্ট আছে। হয়তো সেটাই, মানে সংযোগ নেই। অডিয়েন্স আছে প্রচুর, অডিয়েন্স কিন্তু অনেক যারা এনথুজিয়াস্টিক সিনেমা দেখতে চায়। আবার ফিল্ম মেকারও আপনি দেখছেন সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আছে। হ্যাঁ, এবং আমাদের যেটা নেই হয়তো প্রবলি থিয়েটার গুলা নেই। যদি থিয়েটার প্রপারলি হলের দরকার এবং সেই সাথে মাল্টিপ্লেক্সেস দরকার। যখন একটা জায়গায় 4টা স্ক্রিন থাকে, ও কিন্তু তখন অ্যাফোর্ড করতে পারে যে একটা অনিল বাজকে একদিন চালাবে, একটা হলিউড ফিল্ম চালাবে, একটা ওই জ্যাজ মাল্টিমিডিয়ার একটা ফিল্ম দেখাবে। কিন্তু যদি একটা স্ক্রিনই থাকে তাহলে ও হয়তো ওই হলিউডের ফিল্মটাই দেখাবে বা একটা পপুলার ছবি দেখাতে চাবে। হ্যাঁ, তো যেরকম আমি মুম্বাইতে দেখছি যে ডকুমেন্টারিও কিন্তু থিয়েটারে রিলিজ হচ্ছে, কারণ ওদের যেহেতু মাল্টিপ্লেক্স। তা আমাদের যদি আরো বেশি মাল্টিপ্লেক্সেস হয়, যেটা আমার মনে হয় আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা দেখতে পাবো হয়ে যাচ্ছে। নির্মাণাধীন অবস্থা তো ধীরে ধীরে উন্নতির দিকে যায়। নির্মাণ কখনই এইসব ক্ষেত্রে সৃজনশীল কাজে তো নির্মাণ প্রক্রিয়া শেষ হয় না, চলতেই থাকবে। যতদূর এগিয়ে যাওয়া যায়, নির্মাণকে যত দ্রুত করা যায়, যত গতি আনা যায়, সেটাই বিষয়। এবং যতটা সম্পূর্ণতার কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টা আপনারাও করছেন, সবাই মিলে করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ এই চলচ্চিত্র বিষয়ক আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।